বাঘ 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 বাঘ, চারপাশে কিন্তু এরকম কানাঘুষো চলছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু রাইকা জঙ্গলের খুব কাছাকাছি। এখান দিয়ে কিন্তু রাস্তাটা সোজা চলে গিয়েছে মুকুটমণিপুরের দিকে। মুকুটমণিপুর এখনও 40 কিলোমিটার বাকি। এইখানটায় দেখুন ঘন জঙ্গল। পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মানুষ নই, আমি তো সে ঘরের মানুষ নই। শীতের ছুটি মানেই তো মনটা কেমন পালাই পালাই করে, তাই না? আর এভাবেই আমারও মস্তিষ্কের কোথাও যেন পিন্দারে পলাশের বন পালাবো পালাবো মন করছিল। আর যেমনি ভাবনা তেমনি কাজ। আমরা গাড়ি করে কলকাতা থেকে বেরিয়ে পড়েছিলাম এই শীতের বড়দিনের ছুটিতে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। এখানে এসে আমরা উঠেছিলাম গড়গাবুরু ইকো রিসর্টে, যেখান থেকে কিন্তু মারাত্মক সুন্দর চারপাশের বিউটি আমরা দেখতে পেয়েছিলাম। আর এখান থেকেই আমরা ঘুরে নিয়েছিলাম অযোধ্যা সার্কিটের সমস্ত সাইট সিইং পয়েন্টসগুলো। তাহলে চলুন ধীরে ধীরে আপনাদের দেখাই আমরা কোথায় কোথায় ঘুরেছিলাম এই গড়গাবুরু ইকো রিসর্ট থেকে। এই রিসর্টে থাকার অভিজ্ঞতা কিন্তু আমাদের অনিন্দ্য সুন্দর হয়েছিল। তো আপনারা যারা সামনের দিনে আসতে চাইছেন, আমি অবশ্যই বলবো একটা কি দুটো দিন কিন্তু অবশ্যই এই গড়গাবুরু ইকো রিসর্টে কাটার আপনাদের কিন্তু দারুণ লাগবে। আর তার সাথে এখানকার ওনার সুকন্যা দিদির ব্যবহার, সেটা তো অনবদ্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং জানাচ্ছি সবাইকে। আর 26শে ডিসেম্বর 2024 এই মুহূর্তে আমরা আছি অযোধ্যা সার্কিটের একটা অফবিট লোকেশানে, যেটার নাম কিন্তু গড়গাবুরু। আমরা আছি এখন গড়গাবুরু ইকো স্টেতে। এটা কিন্তু দারুণ একটা রিসর্ট। আমরা কালকেই কিন্তু রাত্রেবেলা এখানে পৌঁছে গিয়েছিলাম কলকাতা থেকে নিজেরা সেলফ ড্রাইভ করে। আর আজকে এই মুহূর্তে গড়গাবুরু ইকো স্টের সামনে আমরা এরকম একটা মাচার ওপর বসে কিন্তু ব্রেকফাস্ট করছি। চলুন ব্রেকফাস্টটা দেখাবো আপনাদের। তার আগে আমার পিছনের এই ভিউটা দেখুন। ও কি ভিউ, কি ভিউ! এইদিকে পাহাড়, এ সাইডটাতে পাহাড় আছে, আর ঠিক এর পিছন দিকেই কিন্তু এখানকার একটা অফবিট সাইট সিইং পয়েন্ট আছে, যার নাম কিন্তু পারডি ড্যাম। সেটাও আপনাদের দেখাবো। সেটা এখান থেকে হেঁটে মাত্র 5 মিনিট। চলুন ব্রেকফাস্টটা করা যাক। অযোধ্যায় আসলে আপনারা তো অনেকেই অযোধ্যা পাহাড়ের উপরে থাকেন, মাঠা ফরেস্টের ফুট হিলসে থাকেন। আর এই যে গড়গাবুরু, এই গড়গাবুরু ইকোস্টেতে আপনারা একবার কিন্তু আসুন। আমি সকালবেলা এখানটায় বেরিয়েছিলাম 7:30টার সময়, পায়ে হেঁটে কিন্তু এখানকার ওনার সুকন্যা দিদির সাথে আশপাশটা একটু ঘুরে দেখেছিলাম। দারুণ লাগে, দারুণ। আহা, চারপাশে প্রচুর পাখির আওয়াজ। আর আমরা কিন্তু এই মুহূর্তে বাজে 10টা, আমরা কিন্তু এখানে বসে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। শ্রেয়াদি, ব্রেকফাস্ট কেমন হলো বলো? জাস্ট শুরু করেছি আমরা ব্রেকফাস্ট। এই দেখুন মাচার উপর বসে গরম গরম লুচি, সাথে কিন্তু এটা কি ঘুগনি, ঘুগনি ডাল, এটা আছে সুজি আর ডিম সিদ্ধ, আর তার সাথে ডিম সেদ্ধ। এরকম একটা লোকেশনে বসে সব সময় কিন্তু পিছনে দেখছেন একটা পাহাড়ের ব্যাকগ্রাউন্ড। তাহলে চলুন শুরু করা যাক গরম গরম ব্রেকফাস্ট। এরপর আমরা বেরাবো সাইট সিইং এর উদ্দেশ্যে। রেডি? 1 2 3 4। লাল মাটির সরানে মন আমার রইল পড়ে, জামবনে ওই নদীর পাশে নীল আকাশে, সেখানে ধুলোয় মাখা রইল পড়ে তোর চিঠি, সেখানে ধুলোয় মাখা রইল পড়ে তোর চিঠি। মন আমার রাখাল সাজা হলো না, বীরভূমের বিটিলো, বীরভূমের বিটিলো, বল না কি স্বাদ মিটিল, বীরভূমের বিটিল, বল না কি স্বাদ মিটিল। না পেলি আমাকে আর তোকেও আমি পেলাম না, না পেলি আমাকে আর তোকেও আমি পেলাম না। ঝড়ে আম কুড়োয় এখনো কোন দোষী ছেলে, ঝড়ে আম কুড়োয় এখনো কোন দোষী ছেলে। মন আমার রাখাল সাজা হলো না, লাল মাটির সরানে। না 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 না।
একটু আগে ঠিক এই মাচার উপরেই কিন্তু আমরা ব্রেকফাস্ট করলাম, নিজেদের মতো গান বাজনা করে সময় কাটাচ্ছিলাম। এই নিচেই কিন্তু একটা সুন্দর দোলনা আছে, এখানে কিন্তু বাচ্চারাও চড়তে পারবেন, বড়রাও চড়তে পারবেন। আর ঠিক এই জায়গাটায় কিন্তু কাল রাত্রেবেলা আমরা এসে বনফায়ার করেছিলাম। আজকেও এখানকার ওনার যে সুকন্যা দিদি আছে ওনাকে বলবো, আমরা রিকোয়েস্ট করবো এখানে যাতে বনফায়ার অ্যারেঞ্জ করে দেন। এবার চলুন আপনাদের ঘরগুলো দেখাই। এখানে কিন্তু 4খানা ঘর আছে, 4 বেডেড 6 বেডেড, বিভিন্ন অকুপেন্সিতে আপনারা পেয়ে যাবেন। এই রুমটা ঠিক আমরা পেয়েছি, খুব লাকি ছিলাম আমরা। এই রুমটা কিন্তু ক্যান্সেল হওয়াতে আমরা হঠাৎ করেই পেয়ে যাই। রুমে ঢুকেই দেখতে পাচ্ছেন নিচে পুরো আলপনা, ঘরগুলো কিন্তু একদম পুরো আদিবাসী ঘর যেভাবে হয় এরকম দেখুন সুন্দর কালারফুল রং করা আছে। চারপাশের দেয়ালটাও কিন্তু মাটির দেওয়াল। আর যারা আমার মতো ব্লগিং করছেন তাদের জন্য কিন্তু একটা সুবিধা আছে, এখানে দেখুন প্রচুর সকেট আছে। এখানে কিন্তু আপনারা আপনাদের ব্লগিং গিয়ার যত কিছু আছে আপনারা চার্জ করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। আর এই হচ্ছে বেড, এটা কিন্তু একটা 4 বেডেড রুম, 4 জন আরামসে এখানে শুতে পারবেন। এই ওপরে দেখুন গরমকালে ফ্যানও দেওয়া আছে, এই বেডের ওপরে একটা সুন্দর চাঁদোয়া দেওয়া আছে। আর এই রুমটাই শুধু নয়, এই রুমের পরে কিন্তু আছে একটা চেঞ্জিং রুম। এই হচ্ছে সেই চেঞ্জিং রুম। চেঞ্জিং রুমে ঢুকেই কিন্তু এরকম একটা জায়গা পেয়ে যাবেন 5 বাই 5 ফুটের। এখানে দেখুন একটা ওয়ার্ডরোব রাখা আছে, এই ওয়ার্ডরোবে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। জেনারেলি তো এখানে এই শীতকালে যে কাঁথাগুলো এখানে রাখা থাকে। আর এই হলো গিয়ে ওয়ার্ডরোবের পরেই ছোট্ট একটা ওয়াশরুম। এখানে কিন্তু ওয়েস্টার্ন কোমোড, ওয়েস্টার্ন বেসিন, ইভেন গিজার সব কিছু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তাহলে চলুন রুম দেখে আর ভিডিও দীর্ঘায়িত করব না, এখানকার রুমের রেটসগুলো একটু ওনারের কাছ থেকে জেনে আপনাদের বলে দিই, আর তারপরে বেরিয়ে পড়বো অযোধ্যার সাইট সিইংয়ে। আচ্ছা, এই মুহূর্তে আমরা সাথে পেয়ে গিয়েছি এই গোরগাবুরু ইকোস্টের ওনার সুকন্যা দিদিকে। সুকন্যা দিদি কিন্তু এখানকার রুম কতটা কি আছে, কটা রুম আছে, কিরকম অকুপেন্সি আছে, আর তার সাথে রুমের ট্যারিফটা আপনাদের বলে দিচ্ছেন। সুকন্যা দি একটুখানি বলো আমার ট্রাভেল চ্যানেল ভিউয়ার্সদের জন্য। আমাদের এখানে এটা বলরামপুরে অবস্থিত। আচ্ছা, এটা স্টেশন থেকে আপনাদের 12 কিলোমিটার আসতে হবে। আমার এখানে রুম বেশি নেই, টোটাল আমি 21 জনকে নিতে পারি। রুম বড় বড় রুম আছে, 6 জনের 6 বেডেড রুম আছে, 4 বেডেড রুম একটা আছে, 2 বেডেড রুম একটা আছে, 3 বেডেড রুম একটা আছে। ওটা আমাদের প্রিমিয়াম রুম, ওটা কনক্রিট, ওটা মাটির না। মানে এট এ টাইম যদি রিসর্ট ফুল থাকে কতজন অ্যাকোমোডেট করতে পারবে? উইদাউট টেন্ট আমরা 21 জনকে নিতে পারি। 21 জন এখানে আসতে পারবে। আপনাদের তো খাওয়া দাওয়া থাকার সমস্ত এক্সপেরিয়েন্স আমি দেখাচ্ছি। আর তার সাথে যেটা এখানে অ্যাডেড অ্যাডভান্টেজ আপনারা পেয়ে যাবেন, এই দিদির পুরো একদম উষ্ণ ব্যবহার আর অভ্যর্থনা কিন্তু দারুণ। খাওয়া দাওয়ার কোয়ালিটি তো আপনাদের দেখাচ্ছি। তো আপনারা কিন্তু অবশ্যই যারা পুরুলিয়ার অযোধ্যা সার্কিটে আসছেন, মাঠা ফরেস্ট তো খুবই পপুলার আজকাল, তার বাইরে এরকম একটা অফবিট লোকেশন যদি আপনারা এক্সপিরিয়েন্স করতে চান, আমি অবশ্যই বলবো গোরগাবুরু ইকো রিসর্টে একবার আসুন। আমার ইকোস্টে আমার ভিডিওটা দেখে আসুন। ভালো না লাগলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন, ভালো না লাগার কিন্তু কোনো জায়গাই নেই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের দেখাই, এখানে যারা আসছেন গোরগাবুরু ইকোস্টেতে, আপনারা কিন্তু এরকম একটা টয়লেট কিট আপনাদের সাথে পেয়ে যাবেন। এরকম, এটা আমি খুলে রেখেছি। এর মধ্যে আছে একটা ব্রাশ, একটা সোপ, এর কাছে একটা লিকুইড হ্যান্ড ওয়াশ, আর সাথে এরকম একটা ছোট্ট টুথপেস্ট। এরকম কিন্তু আরেকটাও আছে, মানে দুজন আমরা থাকছি বলে 2খানা সেট দেওয়া হয়েছে। তার সাথে যেটা এক্সট্রা দিচ্ছেন ওনারা, এটা কিন্তু ক্রিসমাস এন্ড নিউ ইয়ার স্পেশাল। এই দেখুন, মুখোশ গ্রাম থেকে কিনে আনা এরকম একটা ছোট্ট সুন্দর মুখোশ। এটা কিন্তু আপনারা ক্রিসমাস ইভের জন্যই পাচ্ছেন। এই ক্রিসমাসের টাইমটায় আপনারা পেয়ে যাবেন এরকম ছোট্ট মুখোশ। এটা একজনের জন্য একটা, আর একজনের জন্য কিন্তু আরেকটাও আছে এখানে। এই দেখুন, তো আপনারা পার হেড কিন্তু এরকম একটা পেয়ে যাবেন। ভাবতে পারছেন তো কি সুন্দর আতিথেয়তা। আমরা কিন্তু দারুণ এনজয় করছি, আপনারাও চলে আসুন সামনের দিনে, দারুণ মজা করবেন আপনারা এখানে আসলে। চলুন, লেট হয়ে যাচ্ছে, এবার আমরা সাইট সিইং এ বেরিয়ে পড়বো। গজাবুরু ইকোস্টে থেকে মাত্র 2 থেকে 3 মিনিট হেঁটে এসে এই কিন্তু প্রথম আমাদের আজকের সাইট সিইং পয়েন্ট পার্ডি লেক আর পার্ডি ড্যাম। তার সাথে পিছনে আছে গজাবুরু হিলস। আহা, কি সুন্দর তাই না? দেখুন ফটোগুলো, পুরো মন জুড়ানো দৃশ্য, তাও আবার আপনার হোমস্টে থেকে মাত্র 2 মিনিট হেঁটে এসে। শেষাদ্রি কিছু বলো? উফ, এই সব সমস্ত জায়গায় আসলে কথা সত্যি হারিয়ে যায় এত সুন্দর দৃশ্য দেখলে, মানে কোনো ভাষা নেই, এত দুর্দান্ত লাগছে জায়গাটা। উফ, এখানে দেখুন প্রচুর শালুক এবং কচুরিপানা এখানে কিন্তু পড়ে আছে একদম লেকের উপর। তার পিছনে এরকম একটা হিল রেঞ্জ। আহা, কি সুন্দর লাগছে। কি আসবেন তো এখানে গজাবুরু ইকোস্টেতে, একদম হাইলি রেকমেন্ডেড। পুরুলিয়ায় কোথাও থাকছি হোমস্টেতে, আর সেখান থেকে 2 থেকে 3 মিনিট মাত্র এরকম একটা সাইট সিইং স্পট, ভাবা যায় না, তাও আবার এরকম দামে।
আমরা কিন্তু কাল রাত্রেবেলা 8টার সময় এখানে এসে পৌঁছেছিলাম, ওই জন্য কালকে থাকার কোনো খরচাই কিন্তু দিদি আমাদের থেকে নেননি। আর আজকে 26শে ডিসেম্বর, আজকে সারাটা দিন আমরা এখানে থাকবো সাইট সিইং করার পরে। আজকের খরচাটাই উনি শুধু আমাদের থেকে নেবেন। তো 1500 টাকায় ডিল ঠিক হয়েছিল, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু নিয়ে। আমরা বললাম যে আমরা আজকের দিনটা পুরোটাই বাইরে থাকবো, তো সেখানে কিন্তু লাঞ্চটা আমরা স্কিপ করব, সেটা বড় কথা নয়। ওনার কিন্তু এই যে আতিথেয়তা, খাবারের যে কোয়ালিটি, এটা কিন্তু আমাদের দারুণ মন কেড়েছে। এই দেখুন আমরা কিন্তু চলে এসেছি একদম আমাদের হোমস্টের সামনে। এই জাস্ট গেলাম সাইট সিইং করতে, এই চলে আসলাম। কি সুন্দর তাই না? ওই যে আমাদের গাড়ি রাখা আছে, এখন আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো আর বাদ বাকি সাইট সিইং এর জন্য। চলুন যাওয়া যাক। হোমস্টে ছেড়ে 2 মিনিট আসতে পারিনি। কি সুন্দর জায়গাটা দেখুন, চারপাশে একদম সর্ষের ক্ষেত, দিগন্ত বিস্তৃত সর্ষের ক্ষেত, আর তার ঠিক পিছনে কিন্তু এরকম মাঠাবুরুর হিল রেঞ্জটা। কি সুন্দর লাগছে ভাবুন তো। আহা, এরকম জায়গায় কার না আসতে ভালো লাগবে। কলকাতা থেকে মাত্র 7 ঘন্টা গাড়িতে, আর ট্রেন তো ধরে আসতেই পারবেন। এরকম সুন্দর জায়গা, আহা। পুরুলিয়ায় যারা আসছেন, সেলফ ড্রাইভ করে যারা আসছেন, এরকম ভাবে কিন্তু জঙ্গলের মাঝখান দিয়ে সেলফ ড্রাইভ করবেন বা নিজেদের বাইকে করে ট্রাভেল করবেন, ও দারুণ লাগবে, দারুণ। রাস্তাটা দেখুন আর ফিল করার চেষ্টা করুন। এই ভিডিওটা যখন আমি এডিট করে দেব তখন কিন্তু অনেক দিন হয়ে যাবে। তো আজকের দিনে দাঁড়িয়ে যেখানে চারপাশে পুরুলিয়া একটা বাঘের আতঙ্ক চলছে, সেই সময়ে আমরা 3 জন এই গাড়িতে করে রাস্তা দিয়ে যাচ্ছি, আগে পিছে কিন্তু কোনো রকম কোনো গাড়ি নেই। ভাবুন শুধু আমাদের কিরকম ফিল হচ্ছে, শুধু ভাবুন। চারপাশে কিন্তু ঘন শাল, পলাশ, মহুলের জঙ্গল, আহা। আরে মশাই, সবকিছু যদি আমি বলে দিই তাহলে আপনি কি অনুভূতি ফিল করবেন? এই জন্য আপনাকে কিন্তু সশরীরে চলে আসতে হবে অযোধ্যা সার্কিট ভ্রমণের জন্য। আর এখান থেকেই আমরা শুরু করলাম আজকের অযোধ্যা সার্কিটের সাইট সিইং। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম লহরিয়া শিব মন্দিরে, যেটা কিন্তু আপনাদেরও অযোধ্যা সার্কিটের গন্তব্যের প্রথম গন্তব্য হতে চলেছে। আচ্ছা, ধরুন আপনারা নিজেদের গাড়ি নিয়ে চলে আসলেন এই লহরিয়া শিব মন্দিরে। এখানে সামনেই কিন্তু প্রচুর কাউন্টার আছে, এখান থেকেই কিন্তু আপনারা গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন অযোধ্যার সমস্ত সার্কিট সাইট সিইং করবার জন্য। সামনে 4খানা পরপর কাউন্টার, এখানে কিন্তু রেট গুলো পুরো লেখা আছে। 10 জনের গাড়ি, 8 জনের গাড়ি, 6 জনের গাড়ি, আপনারা আপনাদের পছন্দ মতো এবং প্রয়োজন মতো গাড়ি ভাড়া করুন এবং চলে ঘুরে আসুন অযোধ্যা সার্কিটের বিভিন্ন সাইট সিইং পয়েন্টে। আমাদের তো নিজস্ব গাড়ি আছে, চলুন আমরা গাড়ি নিয়ে এখন যাবো ওপরে আপার ড্যাম দেখবার জন্য। আচ্ছা, অযোধ্যা পাহাড়কে কিন্তু কোনোভাবেই উত্তরবঙ্গের পাহাড় বা সিকিমের পাহাড়ের সাথে তুলনা করা যায় না। কিন্তু যারা যারা কিন্তু নতুন হিল ডাইভ করছেন বা শিখছেন, তাদের জন্য কিন্তু এই অযোধ্যার হিল ডাইভটা খুব ইউজফুল। আর আমার পিছনে এখন দেখতে পাচ্ছেন এই যে লোয়ার ড্যামের লেকটা, এটা, আর তারও পিছনে ওই যে হালকা ধোঁয়াশা আছে, তাই ভালো হয়তো বোঝা যাচ্ছে না ফটোতে। তো ওইটা হচ্ছে লহরিয়া শিব মন্দিরের একদম ব্যাকএন্ডে যে লেকটা আছে ওটা। এটা হচ্ছে লোয়ার লেক, এখান থেকেই কিন্তু আপার ড্যাম থেকে এখানেই কিন্তু জলটা এসে পড়ে। অযোধ্যা সার্কিটের প্রধান 3টে সাইট সিইং পয়েন্টস হলো আপার ড্যাম, মার্ভেল লেক অ্যান্ড বামনি ফলস। এর মধ্যে সময়ের অভাবে কিন্তু আমরা বামনি ফলসটা কমপ্লিট করতে পারিনি, কিন্তু এই আপার ড্যাম এবং মার্ভেল লেক কিন্তু আমরা সেদিন দেখে নিয়েছিলাম। দেখুন এই আপার ড্যামের কি অপরূপ সৌন্দর্য। আর এই ড্যামের ওপরে যেটা 2 বছর আগে দেখতে পাইনি, এরকম একটা অদ্ভুত জিনিস কিন্তু এইবার চোখে পড়লো। ড্যামের ওপরে প্রচুর সোলার প্যানেল কিন্তু ফ্লোটিং অবস্থায় রয়েছে, এবং যেখান থেকে কিন্তু সোলার ইলেকট্রিসিটি প্রোডাকশন হচ্ছে। এই উদ্যোগকে আমি কিন্তু সাধুবাদ জানাই। এই ইলেকট্রিসিটিকে ইউজ করে কিন্তু প্রচুর লোক উপকৃত হবেন। এই আপার ড্যাম দেখে নিয়ে আমরা কিন্তু চলে গিয়েছিলাম ড্যামের উপর রাস্তা ধরে সোজা মার্ভেল লেকের উদ্দেশ্যে। সময় লেগেছিল ওই 10 মিনিট মতো। কি কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, তাই না? তাহলে চলে আসতে হবে সামনের দিনে এই অযোধ্যা সার্কিট ভ্রমণে। আচ্ছা, অযোধ্যা পাহাড়ের একটা ক্যারেক্টারিস্টিক্স আপনাদের আমি বলছি। এই পাহাড়টা কিন্তু কোনোভাবেই উত্তরবঙ্গ বা সিকিমের পাহাড়ের সাথে তুলনা করবেন না। ড্রাইভ করার সাথে সাথে একটু ব্লগিংটা করছি, তো একটু এদিক ওদিক হলে একটু ক্ষমাজ্ঞা করে নেবেন। এই হচ্ছে অযোধ্যা পাহাড়ের হিল টপ দিয়ে এখন আমরা যাচ্ছি। আপার ড্যাম জাস্ট ক্রস করলাম একটু আগে। এই দেখুন, এই পাহাড়টা কিন্তু পুরোটাই একটা টেবিল টপ মাউন্টেন, দেখতে পাচ্ছেন? চারপাশে কিন্তু ফরেস্ট রইলেও আশপাশে দেখুন খুব বেশি এলিভেশন কিন্তু নেই, অলমোস্ট ফ্ল্যাট এরিয়া। কোথাও কোথাও হালকা এলিভেশন আছে, সেখানে টুকটাক ঝর্ণা ফর্ণা আপনারা দেখতে পাবেন। বাদ বাকি কিন্তু গোটা এরিয়াটাই কিন্তু একটা টেবিল টপ মাউন্টেনের মতো ফ্ল্যাট এরিয়া। তাই যারা অযোধ্যা পাহাড়ের ওপরে থাকবার চিন্তা ভাবনা করছেন সামনের দিনে,
এসে থাকতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে থাকলে কিন্তু কোনোভাবেই পাহাড়ের ফিল আপনারা যেটা পান জেনারেলি উত্তরবঙ্গের পাহাড়ে গেলে বা সিকিমে গেলে, সেটা কিন্তু কোনোভাবেই এখানে পাবেন না। তাই জন্য একটু চিন্তা ভাবনা করে আসবেন। আমার মনে হয় যারা যারা কিন্তু ওই মাটা ফরেস্ট বা গজাবুরু পাহাড়ের নিচে আপনারা থাকছেন, তারা কিন্তু পাহাড়ের ফুট হিলস থেকে অনেক সুন্দর পাহাড়ের ভিউটা পেয়ে যাবেন। এইটুকু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনারা কিন্তু একটু চিন্তা ভাবনা করে আপনাদের বুকিংটা সেরে নিয়ে সামনের দিনে এখানে আসতে পারেন। আচ্ছা, ভিডিওটা কেমন লাগছে একটু জানাবেন। যদি ভালো লাগে লাইক করে দেবেন, আর একটু বেশি ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবেন। যদিও সাবস্ক্রাইব করা কিন্তু ম্যান্ডেটরি নয়, তবে আপনাদের সাবস্ক্রিপশন কিন্তু আমাকে সামনের দিনে আরো ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। এরপর অযোধ্যা পাহাড়ের কালো পিচের মসৃণ রাস্তা ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম মার্ভেল লেকে। এই মার্ভেল লেকের বাইরেই কিন্তু রয়েছে কার পার্কিং এরিয়া, যেখানে কিন্তু আপনি মাত্র 20 টাকার বিনিময়ে যতক্ষণ খুশি আপনার গাড়িটা রাখতে পারবেন। আর তারপর মাত্র 3 থেকে 4 মিনিট হাঁটা পথেই কিন্তু আপনি পৌঁছে যাবেন মার্ভেল লেকের সামনে। এই মার্ভেল লেক কিন্তু একটি খাদান। এখানে কিন্তু এক সময় চুনা পাথর বা ডলোমাইট জাতীয় পাথর এখানে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্কাশন করা হতো, যার ফলে তৈরি হয়েছিল একটি বড় গহ্বর, আর সেখানেই জল জমে এই মার্বেল লেক। কিন্তু চারপাশে এই চুনা পাথরের দৃশ্য দেখতে কিন্তু দারুণ মনোরম লাগে। আপনারা কিন্তু কেউ এখানে নামবেন না, এখানে কিন্তু জলের গভীরতা যথেষ্ট। তবে হ্যাঁ, উপর থেকে কিন্তু এই দৃশ্য দারুণ লাগে উপভোগ করতে। আর আগেরবার কিন্তু আমি সামনেও গিয়েছিলাম, তো কোথা থেকে বেশি ভালো লাগে এই দৃশ্য সেটা কিন্তু আপনি নিজেই এখানে আসলে উপভোগ করতে পারবেন। তাহলে চলুন এবার মার্ভেল লেক ছেড়ে আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন। এই অযোধ্যা পাহাড়ে আসলে কিন্তু বিভিন্ন জায়গায় প্রচুর লোকাল শপস পাবেন। মার্ভেল লেকের বাইরেও কিন্তু পার্কিংয়ে যাচ্ছি ওই রাস্তাটায়, দুপাশেই কিন্তু প্রচুর লোকাল শপস, এখানে প্রচুর লোকাল জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আমি কিন্তু একটা জিনিস নিয়ে নিলাম এখান থেকে। এই দেখুন, সুন্দর একটা অযোধ্যা পাহাড় লেখা, এই সুন্দর একটা মানে ওই ঝোলানোর জায়গা আছে, এখানে একটা পকেট আছে, দুটো পড়লো 50-100 টাকা। এখানে দেখুন আরো অনেক জিনিসপত্র আছে। এটা দেখুন হরিণের শিং। কোথাও একটা ঘুরতে যাচ্ছেন, সেখানকার স্মৃতি হিসেবে কিছু তো নিয়ে যাবেন। তো এখান থেকে লোকাল কিছু কিন্তু আপনারা কিনে নিয়ে যাবেন, তাতে কিন্তু এনাদেরও একটু টাকা পয়সা হাতে আসবে বিক্রি বাট্টা হলে। আপনারাও একটা স্মৃতি নিয়ে ঘরে সুন্দরভাবে ফিরে যেতে পারবেন। তো এখন আমরা কিন্তু পৌঁছে গিয়েছি ময়ূর পাহাড়ের একদম নিচে। ওখানে গাড়িটা পার্ক করলাম, জানি না পার্কিং চার্জ কত লাগবে, কিন্তু ওইখানে মার্ভেল লেকে কিন্তু 20 টাকা করে লাগলো পার্কিং চার্জ। 5 মিনিট কিন্তু হেঁটে ওঠার পরে সামনে একটা সুন্দর ভিউ আমরা এখানে পেয়ে যাব। আমি জানি, বিকজ আমরা আগের বছরও এসেছিলাম, আগের বছর না 2 বছর আগে এসেছিলাম। বেশিক্ষণ না, 5 মিনিট হাঁটলেই কিন্তু ওপরটায় আপনি চলে আসবেন পার্কিংয়ের জায়গা থেকে। সামনে একটা দুর্দান্ত ভিউ, কিছু বলার নেই। এখন কিন্তু সানসেটিং হচ্ছে, মানে নেক্সট 1 ঘন্টায় সানসেট হয়ে যাওয়ার কথা। তো এই মুহূর্তে কিন্তু একটা সুন্দর মিঠে রোদ গায়ে এসে পড়ছে, আর দারুণ লাগছে, দারুণ। একটু হাঁপাচ্ছি, বয়স হচ্ছে, ওপরে উঠতে গেলে কিন্তু হাত ধরে যাচ্ছে। বয়স্ক লোকরা আসবেন না, 50 বছর বয়স অবধি কিন্তু ঠিক আছে, আপনারা চলে আসতে পারবেন। এই হচ্ছে ময়ূর পাহাড়। 2 বছর আগে কিন্তু আমরা 31 ডিসেম্বর বা 1 জানুয়ারি এখানে এসেছিলাম, তখন কিন্তু প্রচুর মানুষের ভিড় ছিল। এখন কিন্তু একদম ফাঁকা ফাঁকা জায়গাটা। ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন এখান থেকে ভিউটা কত সুন্দর। একটু আগেই কিন্তু আমি ওই জায়গাটায় দাঁড়িয়ে কথা বলছিলাম, এখন দেখুন শেষাদ্রি মামপুরা ওখানে দাঁড়িয়ে আছে। ওখান থেকে আরো কিছুটা এই পথ দিয়ে হেঁটে আসলে সামনে কিন্তু একটা দুরন্ত ভিউ দেখাচ্ছি আপনাদের। দেখুন, এই দেখুন সামনের ভিউটা, ও পরন্ত বিকেলে কি যে লাগছে, আহা। এই দেখুন এখানে একটা মানে চুনা পাথরের মতো পাহাড়, এখানে এসে শেষ হচ্ছে, পুরো নিচে নেমে যাচ্ছে, এই যে। আর এই হলো সামনের ভিউ। আচ্ছা, ময়ূর পাহাড়ে কিন্তু আপনারা ভাবতে পারেন যে এখানে ময়ূর টয়ূর দেখা যায়। একটা সময় বলা হয় যে এখানে প্রচুর নাকি ময়ূর ছিল, কিন্তু এখন কিন্তু কিচ্ছু নেই। ময়ূর পাহাড়ে কিন্তু আপনারা ময়ূর পাবেন না। এখানে আসলে এরকম একটা ভিউ পয়েন্ট পাবেন, তাই আপনাদের জেনে আসা ভালো। তো এখানে আসতেই পারেন এই ভিউটার জন্য। এছাড়া ওপরে কিন্তু উঠলে ওপরে একটা শিব মন্দির আছে, ওখান থেকেও কিন্তু চারপাশের ভিউটা কিন্তু দুর্দান্ত পাওয়া যায়, কারণ ওটা আরো উপর থেকে আপনারা ভিউটা পাবেন। বাদ বাকি কিন্তু এখানে কিছু নেই। তো আপনারা ময়ূরের এক্সপেকটেশন করে অন্তত এই জায়গাটায় আসবেন না। তো বেলা পড়ে আসছে, আমরা কিন্তু আস্তে আস্তে এখন গাড়ি নিয়ে যাব আকাশ হোটেলের দিকে। ওখানে কিন্তু আমরা আসার সময়
আমরা খাওয়ার অর্ডার দিয়েছিলাম 2 প্লেট ভেজ থালি আর 2টো মাটন কারি। তো ওটা দিয়ে আমরা 3 জন কিন্তু আজকে লাঞ্চ সেরে নেব। তারপর পরন্ত বিকেলে দেখা যাক আর কিছু স্পট ঘুরতে পারি কিনা, যেখানে যাব অবশ্যই আপনাদের দেখাবো। আচ্ছা, এই মুহূর্তে আমরা যে জায়গাটায় আছি এই জায়গাটাও কিন্তু অযোধ্যা পাহাড়ের যে সাইট সিইং স্পটসগুলো তার মধ্যে কিন্তু একটা খুবই দুরন্ত জায়গা। এই জায়গাটার নাম হচ্ছে বামনি ফলস। হ্যাঁ, তো বামনি ফলসে কিন্তু ধাপে ধাপে একদম ঝর্ণার জল একদম নিচে নেমে গিয়েছে। কিন্তু আপনি যদি বামনি ফলস আপনার ট্যুরের মধ্যে রাখতে চান রাখতেই পারেন, কারণ খুব সুন্দর। বর্ষাকালে তো আরো সুন্দর লাগে, কিন্তু এইখানে আসলে কিন্তু আপনার মোটামুটি দিনের 1/3 ধরে রাখুন এখানেই কেটে যাবে, কারণ প্রচুর সিঁড়ি কিন্তু হেঁটে নামতে হয়। আমি যা শুনেছি মোটামুটি 700 সিঁড়ি কিন্তু আপনাকে হেঁটে নামতে হবে এই বামনি ফলসের একদম ফুটহিলস অব্দি যেতে হলে। তো আমি বামনি ফলসটা কিন্তু স্কিপ করে গেলাম সময়ের অভাবে। তো বামনি ফলস স্কিপ করে আমি এখন আস্তে আস্তে এগিয়ে চলেছি সামনের দিকে, টুরগা ফলসের দিকে। তো দেখা যাক, আমাদের খেতেও হবে, মোটামুটি 4টে বাজে এখন। টুরগা ফলসটা চেষ্টা করব আপনাদের আজকের মতো দেখিয়ে নিতে, তারপরে কিন্তু আমরা লাঞ্চ করব। আর লাঞ্চ করার পরে যদি হাতে সময় থাকে আমরা কিন্তু চৌরিদা ভিলেজে আপনাদের নিয়ে যাবো। চৌরিদা ভিলেজ বা মুখোশ গ্রাম আপনারা তো অনেকেই এসেছেন আগে, হয়তো আমার ভিডিওর মাধ্যমে আমি কিন্তু দেখাইনি, তো সেটাও আজকে আপনাদের দেখিয়ে দেবো। চলুন এখন আস্তে আস্তে এগিয়ে চলছি আমরা চৌরিদা গ্রামের দিকে অবশ্যই। আর তার আগে আমরা দেখে নেব টুরগা ফলস। সময়ের অভাবে বামনি ফলস তো আর আপনাদের দেখাতে পারলাম না, 700 সিঁড়ি কিন্তু ভাঙতে হতো ওখানে। তো এখন আমরা চলে এসেছি কিন্তু টুরগা ফলসে। এই টুরগা ফলসে কিন্তু বয়স্কদের জন্য একদমই আমি রেকমেন্ড করবো না এখানে আসার জন্য। সিঁড়ি কিন্তু মোটামুটি 30 থেকে 35টা হলেও ভয়ঙ্কর একদম, মানে পাথর কাটা কাটা অবস্থায় যে কোনো সময় কিন্তু পাশ ভরকে যেতে পারে, স্লিপ করতে পারে। যাদের বয়স একটু কম, মোটামুটি 40 থেকে 50-এর মধ্যে অবধি মোটামুটি করে নিতে পারবেন। এই দেখুন সামনে ভয়ঙ্কর সুন্দর টুরগা ফলস, এই দেখুন এখানে এসে কিন্তু জলটা পড়ছে আর এইখান থেকে কিন্তু জলটা ভেঙে আসছে সামনে। এই হচ্ছে টুরগা ফলস। প্রচুর লোক দেখুন এখানে কিন্তু মজা করছে। দাদা আস্তে আস্তে, একটু কষ্ট করে আসলে সামনে এরকম ফলসের ভিউ দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। আহা কি সুন্দর ভিউ। আপনাদের কোনো অসুবিধার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছি সিকিউরিটি পার্সনও কিন্তু এখানে উপস্থিত আছেন। আর এই হচ্ছে সেই ভয়ঙ্কর রাস্তা। এই রাস্তাটা দিয়ে কিন্তু আমি একটু আগে নামলাম, নামতে মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো লাগলো। উঠতে হয়তো আরো সামান্য বেশি লাগতেও পারে। ওঠার সময় কিন্তু বেশি চাপের, নামার সময় তো নেমে এসছি, কিন্তু নামার পরে কিন্তু এই ভিউ আপনাকে সম্মোহিত করতে বাধ্য। দারুণ দারুণ। আচ্ছা, এবারের মতো আমাদের পুরুলিয়া ট্রিপের কিন্তু মূল উদ্দেশ্য ছিল অযোধ্যা পাহাড়ের সাইট সিইং পয়েন্টসগুলো দেখানো। আজকে তো প্রচুর সাইট সিইং পয়েন্টস আমরা কভার করেছি, কিন্তু পুরুলিয়া ট্রিপ সামনের দিনে যারা করছেন তাদের জন্য বলে রাখি, একদিনে কিন্তু আপনারা সমস্ত সাইট সিইং পয়েন্টস কিন্তু কভার করতে পারবেন না। তো সেই জন্য কিন্তু আপনাদের গোটা 2 দিন হাতে রাখতে হবে। আর আপনাদের তো বলেই দিলাম, ওই বামনি ফলস যদি কভার করতে হয় পুরোটা নামতে হয় নিচে, মোটামুটি 700খানা সিঁড়ি আছে। ওই বামনি ফলস কভার করতে গেলে কিন্তু দিনের 1/3 আপনাকে বামনির জন্য কিন্তু রাখতে হবে। তো এই মুহূর্তে আমরা বিকেল 5টা বাজে লাঞ্চ অর্ডার দিয়ে গিয়েছিলাম, এখন চলে এসেছি আকাশ রেস্টুরেন্টে। এই হচ্ছে আকাশ রেস্টুরেন্ট, বাগমুন্ডি। এটা কিন্তু ওই আপার ড্যামে যে রাস্তাটা উঠে যাচ্ছে তার আগে লহরিয়া শিব মন্দির, তার আগে এই হোটেলটা পড়ছে। আমরা কিন্তু 2 বছর আগে এসে এখানে বেশ ভালো খাওয়ার দাওয়ার পেয়েছিলাম। তখনও কিন্তু আমরা 5টার সময় খেয়েছিলাম। খিদের পেটে সমস্ত জায়গাতেই খাওয়ার ভালো লাগে, কিন্তু আমার মনে হয়েছিল এই জায়গাটা খাওয়ার কোয়ালিটিটা কিন্তু একটু আলাদা রকম ছিল। কিন্তু পুরুলিয়ার আশেপাশে কিন্তু আপনারা যে সমস্ত দোকান পান ওখানে কিন্তু খাওয়ারের কোয়ালিটি অতটা ভালো হয় না। তো সেই জন্য আমরা কিন্তু এখানে অর্ডার করে গিয়েছিলাম। আর এখন এসে মাটন মিল 2খানা অর্ডার দিয়েছিলাম। এখন পেটে পুরো চুহু ডাকছে, আমরা দুজনে কিন্তু এখানে এখন লাঞ্চ করব। তাহলে চলুন তাড়াতাড়ি লাঞ্চ করে নিই, আর লাঞ্চটা কেমন হলো আপনাদের বলছি। প্রচন্ড খিদের পেটে কিন্তু খাওয়ার দাওয়ার এখন ফাইনালি চলে এসছে। এই দেখুন, এই হচ্ছে ভেজ মিল, খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে। এই হচ্ছে আমাদের ভেজ মিল। এখানে কিন্তু ভাত আছে, একটা আলু পোস্ত আছে, এখানে একটা মিক্স ভেজ আছে, এখানে আছে ডাল, ওখানে তো আলু ভাজা, এখানে পাঁপড়, ওখানে কিন্তু একটা আচার দেওয়া আছে।
আর এর সাথে আমরা অ্যাড অন যেটা করেছি সেটা হচ্ছে মাটন। তো এই মিক্স ভেজের প্লেটটা, ভেজ প্লেটটা কিন্তু আমাদের পড়ছে 90 টাকা করে। এর সাথে এক্সট্রা কিন্তু 2 প্লেট মাটন করেছি, পার প্লেট হচ্ছে 300 টাকা করে পড়ছে, প্রতিটা প্লেটে 4 পিস করে থাকবে। তো আমরা কিন্তু 3 জন আছি, আমরা কিন্তু টোটাল 8 পিস নিজেদের মধ্যে ভাগ করে নেবো। প্রচুর খিদে পেয়েছে, খেয়ে নি, তারপর বলছি খাওয়াটা কেমন ছিল। সো গাইজ ফাইনালি এখন কিন্তু আমরা পৌঁছে গিয়েছি আমাদের হোমস্টে গড়গাবুরু ইকোস্টেতে। গড়গাবুরু বা অনেকে বলেন গজাবুরু। তো ওই যে আমরা যেখানে খেলাম আকাশ রেস্টুরেন্ট, ওখান থেকে হোমস্টে অবধি কিন্তু সময় লাগলো 1.5 ঘন্টা মতো। আচ্ছা, আকাশ রেস্টুরেন্টের খাবারটার একবার ফিডব্যাক আপনাদের দিয়ে দিই। 2 বছর আগে খেয়েছিলাম, এখনো কিন্তু ওই দেশি মাটনটা একদম, আহা কি যে মাটন খেলাম, অফ মনে থাকবে প্রচুর দিন। আবার যখন আসবো ওখানে কিন্তু মাটনটা খাওয়ার জন্য শুধু যাবো, দেশি মাটন একদম। আর এই মুহূর্তে কিন্তু আমরা হোমস্টেতে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন ঘড়ির কাঁটা ওই 7:30 বাজে মোটামুটি। আর দেখতে পাচ্ছেন এত বিশাল বড় একটা খাটে কিন্তু আমরা এখন বসে পুরো রেস্ট নিচ্ছি। বাইরে কিন্তু ছোট্ট খেলার জায়গা আছে, ওখানে কিন্তু মেয়ে আর বাদ বাকি গেস্টদের বাচ্চাদের সাথে খেলাধুলো করছে। তো এই হোমস্টের একটা কিন্তু সমস্যা আছে, সেটা আপনাদের বলে রাখা ভালো। এই হোমস্টেতে কিন্তু আপনাকে খাওয়াতে খাওয়াতে ওনারা পাগল করে দেবে। যতক্ষণ আপনারা থাকবেন না, আপনার সামনে ভূতের রাজা যেরকম বর দিত, একের পর এক খাবার চলে আসবে। আর সেটা কিন্তু সব গেস্টদের জন্য, এমন নয় যে আমার জন্য। উনি কিন্তু প্রথমে জানতো না আমি কোনো ট্রাভেল ব্লগার, তো পরে ওনাকে আমি বলেছি। তো ঢোকা মাত্রই কিন্তু চলে আসলো লাল চা, তার সাথে বিস্কিট, তারপরে কিন্তু আসলো কেক। এই বেকড কেকটা কি ওনার নিজের হাতে বানানো নাকি? হ্যাঁ, বেক কেকটা আমি নিজে বানিয়েছি ক্রিসমাস উপলক্ষে। বেক কেকের উপরে যেটা গ্রিনারি যেটা দিয়েছেন, ওটা যেটা বললেন যে একদম ওটা ক্রিসমাস উপলক্ষে দেওয়া। আর নর্মালি এখন 25 to 1 জানুয়ারি অবধি এটা উনি দেন সবাইকে। ওটা কিন্তু ক্যারামেল পুডিং, একদম ক্যারামেল পুডিং, খেতে ছিল, চরম খেতে ছিল। কালকে খেয়েছিলাম, একদম গরম গরম বানানো বেকড কেক। আর সেই বেকড কেকের পরে আবার আমরা অর্ডার দিয়েছি চিকেন বারবিকিউ। এরকম একটা জায়গায় আসছেন ঠান্ডার সময়, জঙ্গলের মধ্যে একটু বনফায়ার বারবিকিউ না করলে হয় নাকি মশাই? তো আমরা কিন্তু বারবিকিউ অর্ডার দিয়েছিলাম 1/2 কিলো আমাদের 3 জনের জন্য। তারপর আবার দিদি এসে বলছেন যে চিকেন পকোড়াটা কি হবে। আমরা চিকেন পকোড়া যে খাবো না, উনি বলছেন হয় নাকি আপনারা আমাদের গেস্ট চিকেন পকোড়া খাবেন না? তাহলে এরপরে আবার চিকেন পকোড়া পড়ছে আমাদের, যাচ্ছে আমাদের পেটের মধ্যে। আজকে যে কি হবে বুঝতে পারছি না। রাতে কিন্তু আবার আছে ফ্রাইড রাইস চিলি চিকেন, মানে চরম খাওয়া দাওয়া। এই কিছুটা সুন্দরবনের কথা মনে পড়ে যাচ্ছে না? হ্যাঁ, সুন্দরবনে যেরকম একের পর এক খাবার পরিবেশন করানো হয়, এখানেও কিন্তু সেম টাইপ অফ, মানে এত সুন্দর এনার আতিথেয়তা। এখানে কিন্তু আপনি না আসলে কিন্তু ওনার এই ফিলটা কিন্তু একদমই করতে পারবেন না, এত সুন্দর ওনার আতিথেয়তা। আচ্ছা, আজ সকালে আমরা মাচার উপর যেখানে বসে কিন্তু গান বাজনা করছিলাম, ওই জায়গাটা এখন রাত্রেবেলা আমরা এসেছি। এখন বাজে রাত 8:45 মতো। চারপাশে কিন্তু একদম পুরো অন্ধকার, একদম পুরো অন্ধকার। একটা অদ্ভুত ফিলিংস এখানে বসলে আপনারা পেয়ে যাবেন। আর এখানে কিন্তু আমরা 3 জন গেস্টকে পেয়ে গিয়েছি। ওরাও কিন্তু কালকে আমাদের সাথে, সবার সাথে একসাথে আমরা খুব এনজয় করেছি কালকে। তো ওরা এখানে এখন এনজয় করছে আজকে। কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে। তোমরা তো ডায়মন্ড হারবার থেকে এসেছো। প্রথমবার এসেই এরকম জায়গা পেয়েছি, এই জায়গাটা থেকে খুব সুন্দর লাগছে। আর পাশেই পাহাড়, তো জানলা খুললেই তো দেখা যায়। হ্যাঁ, সকালবেলার ভিউ তো অসাধারণ, দারুণ অসাধারণ। দেখছেন আমরা উপরের রুমটাই রয়েছি। হ্যাঁ, ওরা কিন্তু ওপরের রুমটাই আছে। আর প্রত্যেকটা রুমের কিন্তু একটা করে পুরুলিয়ার উৎসবের নাম দিয়ে আছে, সেটা কাল সকালে আমি আপনাদের দেখাবো। তো চলুন, ওরা এনজয় করছে, আমরা কিন্তু নিচে বারবিকিউ অর্ডার দিয়েছি। চলুন বারবিকিউ সেকশনটাই ওরা আপনাদের দেখাই। মাচা থেকে এখন কিন্তু আমরা নিচে নেমে এসেছি, যেইখানটায় আমরা বনফায়ার এবং বারবিকিউ করছি। ওই আমার পিছনে দেখছেন বনফায়ারের আগুন, এটা কিন্তু ঘন্টাখানেক হলো লাগানো হয়েছিল, এখন মোটামুটি শেষের দিকে। আর এইখানটায় কিন্তু চারকোল গুলোকে একদম হিট করার পরে এইখানে এরা বারবিকিউ করছে। এই দেখুন, এখানে কিন্তু বারবিকিউ হচ্ছে, মোটামুটি 50% ডান। এই দেখুন, এই হচ্ছে চারকোল, এখানে পরপর পরপর চিকেন সাজানো আছে। টেস্ট কেমন সেটা তো খেয়েই বলতে পারবো। আমাদের পাশের গেস্টরা অর্ডার করেছেন অনেকে, তো খেয়ে তারপর কিন্তু বলছি এখানকার টেস্ট কেমন। এই দিয়ে গেছে গরম গরম একদম চিকেন বারবিকিউ। এই দেখুন, পুরো কিন্তু গার্নিশ করে দিয়েছে, একদম চাট মশলা, লেবু, পেঁয়াজ। ও জমে যাবে, জমে ক্ষীর কিরকম খেলে তো কিরকম জরম পুরো সফট একদম। আর এখন তো পুরো গরম আছে, একদম দারুণ লাগবে। একটু দাও, সব জায়গায় গিয়ে খালি নিজে খাই খাই, দাও এটা দাও। গরম, অসাধারণ। শীতকালে গরম খাবো না তো আর কখন খাবো? দারুণ দারুণ হয়েছে, ফাটাফাটি ফাটাফাটি। আপনারা এখানে আসলে কিন্তু অবশ্যই এই বারবিকিউটা মিস করবেন না, দুর্দান্ত হয়েছে।
আচ্ছা, আপনারা সবাই জানেন পুরুলিয়ার সমস্ত সাইট সিইং পয়েন্টস কিন্তু আজকে আমি কভার করতে পারিনি। তো কালকে কিন্তু কিছু পয়েন্টসে আমাকে যেতে হবে, সেই জন্য একটা এক্সট্রা দিন কিন্তু আমি হাতে রেখে দিয়েছিলাম। তো এই মুহূর্তে রাত্রেবেলা কিন্তু আমরা আর ভিডিওটাকে দীর্ঘায়িত করছি না, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। তো আমরা কিন্তু এরপর ফ্রাইড রাইস চিলি চিকেন দিয়ে ডিনার করে আজকের মতো ঘুমিয়ে পড়বো। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আজকে কিন্তু পুরুলিয়া সফরে আমাদের ডে 2। এই মুহূর্তে আমরা আছি গোরগাবুরু ইকো স্টেতে। তো এই মুহূর্তে আমরা রুমের বাইরে জাস্ট এনাদের উঠোনটায় দাঁড়িয়ে আছি। সামনের ভিউটা আরেকবার দেখাচ্ছি আপনাদের। এই হলো গিয়ে একটা স্টানিং ভিউ গোরগাবুরু ইকো স্টেতে সকালবেলার। তো এই মুহূর্তে কিন্তু আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, এখন গরম গরম চা হাতে। তারপরে চা খেয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়বো পুরুলিয়ার আরও 2-3টে সাইট সিইং পয়েন্টস কভার করে আমরা আজকের মতো চলে যাব বাঁকুড়ার দিকে। আমাদের কিন্তু কোথাও বুক নেই, মানে আমরা এই ট্রিপটা টোটালটাই কিন্তু পুরো আনপ্ল্যান্ড একটা ট্রিপ করছি, নিজেদের গাড়ি সেলফ ড্রাইভ করে। আমরা কিন্তু বাঁকুড়া বা ঝিলিমিলির ওদিকে গিয়ে কোথাও থাকবো, তারপরের দিন আমরা আস্তে আস্তে চলে যাব আমাদের কলকাতায় বাড়ির উদ্দেশ্যে। আচ্ছা, এই হলো গিয়ে পাখি পাহাড়ের সামনেই পাখি পাহাড়ের পার্কিং স্পেস। তো আপনারা কিন্তু যারা নিজেরা সেলফ ড্রাইভ করে আসছেন এখানটায় গাড়ি রেখে কিন্তু আরামসে যেতে পারবেন, কোনো রকম কিন্তু পার্কিং চার্জেস লাগছে না। এখানটায় গাড়ি রাখলে তারপরে কিন্তু বেশ কিছু লোকাল মানুষজন আপনাদের ঘিরে ধরবে যে এখানে ঘুরিয়ে দেখাবো এই পাখি পাহাড়টা, তার জন্য কিন্তু ওনারা 100 টাকা করে চাইছেন। তো সেই ফাঁদে পা না দিলেই ভালো। আর যদি মনে হয় যে না লোকাল লোকদের একটু সাহায্য করবেন, তাহলে কিন্তু ওদের দিতেই পারেন 100 টাকা, ওনারা ঘুরিয়ে দেখাবেন। তাছাড়া আপনারাও কিন্তু নিজেরা সামান্য একটু হেঁটে গিয়ে পাখি পাহাড় নিজে থেকেই আরামসে দেখে নিতে পারবেন। পুরুলিয়া আসলে কিন্তু এই এক সমস্যা, ওই আপনি হাতে বেঁধে কয়েকটা স্পট করব ভাবলে কিন্তু আপনি করতে পারবেন না। দেখুন, যাচ্ছিলাম পাখি পাহাড় থেকে ওই চড়িদার মুখোশ গ্রামের উদ্দেশ্যে, মাঝপথে এরকম একটা সুন্দর দৃশ্য দেখে কি না দাঁড়িয়ে পারা যায় বলুন তো? এই দেখুন পিছনে, আহা, এটা কিন্তু মাঠা ফরেস্ট রেঞ্জ, দেখতে কি সুন্দর লাগছে দেখুন। আপনারা আসবেন না এরকম একটা জায়গায়? এই মুহূর্তে আমরা কোথায় দাঁড়িয়ে আছি জানেন? আমরা দাঁড়িয়ে আছি পুরুলিয়ার মুখোশ বা চড়িদা গ্রামে। পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে আশা করি বুঝেই গেছেন, এখানকার কিন্তু সমস্ত মানুষই, গ্রামের সমস্ত মানুষই প্রায় এই ধরনের মুখোশ কিন্তু তৈরি করে। খুব শৌখিন হাতের কাজ, দেখেও কিন্তু খুব সুন্দর লাগছে। দেখুন এখানে কত রকমের মুখোশ, এখানে কিন্তু ছৌ নাচের মুখোশ আছে, কথাকলি নাচের মুখোশ আছে। তো আপনারা যারা পুরুলিয়া আসছেন আপনাদের স্মৃতির জন্য একটা মুখোশ কিন্তু এখান থেকে নিয়ে যেতেই পারেন। আমরাও কিন্তু 50 টাকা দিয়ে জোড়া 2টো মুখোশ নিয়ে নিলাম ছোট ছোট, অ্যাজ এ সিম্বল অফ পুরুলিয়া চড়িদা গ্রাম। তো আপনারা আসলেও কিন্তু নিয়ে নেবেন, তাতে কিন্তু লোকাল মানুষজনের কিন্তু একটু আর্থসামাজিক সাহায্য হয়ে যাবে। না, ক্রিসমাস সিজনে প্রচন্ড ভিড়ের কারণে আমরা কিন্তু সেদিনকার মতো মুকুটমণিপুরে আমাদের মাথা গোজার মতো কোনো রকম জায়গা খুঁজে পাইনি। আর তাই জন্য আমরা সেদিনকার মতোই কিন্তু আমাদের বাড়ি কলকাতার যাদবপুরে ফিরে যেতে বাধ্য হই। ট্রাভেল অফবিট তাই আজকের মতোই আপনাদের বলছে সাইনিং অফ। তার আগে একটা ইন্টারেস্টিং ক্লিপ আপনাদের দেখাই। আপনারা তো জানেন পুরুলিয়ায় এখন বাঘের আতঙ্ক চলছে, আর এই সময় আমরা কিন্তু ওই বাঘের জঙ্গলের পাশ দিয়েই চলে গিয়েছিলাম আমাদের বাড়ির দিকে। বাঘ 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 বাঘ, চারপাশে কিন্তু এরকম কানাঘুষো চলছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু রাইকা জঙ্গলের খুব কাছাকাছি। এখান দিয়ে কিন্তু রাস্তাটা সোজা চলে গিয়েছে মুকুটমণিপুরের দিকে। মুকুটমণিপুর এখনো 40 কিলোমিটার বাকি। এইখানটায় দেখুন ঘন জঙ্গল, চারপাশে একটা ফিল পাবেন। রাইকার জঙ্গল থেকে কিন্তু এই জায়গাটা আর মাত্র 3 থেকে 4 কিলোমিটার। আমি এসছি বলে শুধু বলছি না, আপনারা আসলে এইখানে কিন্তু সত্যি সামনের দিনে গায়ে রীতিমতো কাঁটা দেবে। কারণ আপনারা কিন্তু বাঘের গল্প শুনে এসছেন বান্দোয়ানের কাছাকাছি জঙ্গলে, এইখান থেকে বান্দোয়ান কিন্তু মাত্র সামান্য কয়েক কিলোমিটার। চারপাশে শুনতে পাচ্ছেন ঝিঝি পোকার আওয়াজ, ঘন একদম জঙ্গল। আর সন্ধে কিন্তু নেমে আসছে, এখন বাজে এই দেখুন ঠিক 3:45।